huge industry. শারীরিক নির্যাতন প্রতিরোধ ও অপরাধীদের শনাক্তে বিশ্বজুড়ে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি ডিএনএ প্রোফাইলিং, যা শত ভিড়ের মাঝে মুহূর্তেই আপনাকে খুঁজে পেতে সাহায্য করে। অন্যদিকে ধর্ষণের ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম টেনে ধরার পাশাপাশি ডিএনএ টেস্টজনিত কারণে মামলা জট কমাতে নতুন আইন সংশোধন করে ডিএনএ টেস্ট ছাড়াই বিচারের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এই আইনে বিধান করেছি, ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এমন বাস্তবতায় ডিএনএ টেস্ট থেকে সরকারের সরে আসার সিদ্ধান্তের সমালোচনা করেন মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা। সায়েন্টিফিক এই জমানায় কে দেখছে আর কে শুনছে তার চাইতে ডিএনএ প্রোফাইল মিলছে কিনা, এই ক্ষেত্রে ধর্ষণের মামলা ডিটেক্ট করার ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটাকে সুনির্দিষ্টভাবে প্রমাণ করার ক্ষেত্রে এটা একটা পৃথিবী জোড়া অ্যাকসেপ্টেড সায়েন্টিফিক মেকানিজম। যৌন হয়রানি বা সংঘবদ্ধ নির্যাতনের বিচারে ডিএনএ পদ্ধতি না হলে ভুল হবার শঙ্কার কথা বলছেন মানবাধিকার কর্মীদের কেউ কেউ। ডিএনএর সত্যতা অনেক বেশি, 100% আপনার সিওরিটি আসবে। ডিএনএ ছাড়া করলে সেখানে আপনার অনেক সময় ট্রায়াল ক্যান বি ভিশিয়েটেড উইথ এ রং এভিডেন্স। বিশ্বের প্রতিটি জায়গায় যে কোনো ক্রিমিনাল অফেন্সের ডিএনএ টেস্টিংটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট এভিডেন্স হিসেবে কাউন্ট করবে। ডিএনএ পদ্ধতি বাতিল না করে তা সহজ ও সুলভ করার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। এই ডিএনএ টেস্টিং ল্যাবটাকে কিভাবে আরও গতিশীল করা যায়, কত স্পিডে ডিএনএ টেস্টিং ল্যাব থেকে পরীক্ষা আসতে পারে, বিরাট বলবো না, একটা নির্দিষ্ট প্রকল্প জরুরি ভিত্তিতে আপনাকে করতে হবে। আসামি শনাক্ত না করে এরকম মামলা আমরা দেখেছি যে ভুল লোককে সাজা দেওয়া হয়েছে, বছরের পর বছর যাবজ্জীবন সাজার আসামি হিসেবে জেলে আছে। এই সমস্ত দেশে ডিএনএ টেস্টের রিকোয়ারমেন্ট আমি মনে করি অনিবার্য থাকা উচিত। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি নিয়ন্ত্রণে অপরাধীদের দ্রুত ও কঠোর সাজার বিকল্প নেই বলেও মত দেন তারা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে নারী শিশু নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে। সড়ক, বাড়ি, অফিস কিংবা প্রত্যন্ত অঞ্চল সবখানেই ঘটছে নির্যাতনের ঘটনা। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে মব সৃষ্টি করে অভিযুক্ত ব্যক্তিদের গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। সাম্প্রতিক সময় নারায়ণগঞ্জ, নবীনগর, কিশোরগঞ্জ, যশোর সহ অনেক স্থানে ধর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও থামছে না ধর্ষণের ঘটনা। পরিসংখ্যান বলছে গত 7 মাসে দেশে 25,000-এর বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়। গত 2 মাসে এ সংখ্যা 2,870 জন, যার মধ্যে ধর্ষণের শিকার 96 জনের মধ্যে 44 জনই শিশু। মানবাধিকার সংগঠনের তথ্য বলছে শুধু জানুয়ারি মাসেই 39 নারী ধর্ষণের শিকার হয়। ফেব্রুয়ারিতে এ সংখ্যা 57 জন। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে বরাবরের মতোই পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। পুলিশ তার আইনগত দায়িত্ব পালন করবে। এক্ষেত্রেও যদি দেখা যায় যে তাকে উল্টো তাকে নানান কথা বলছে এবং তার উপর আক্রমণ উদ্যত হচ্ছে বা আক্রমণ করছে, এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর যদি কোনো ধরনের বিষয় ভবিষ্যতে পরিলক্ষিত হয় যে কঠোর আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, তাৎক্ষণিক সেটি গ্রহণ করা হবে। অপরাধ বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি সামাল দিতে না পারলে তার জন্য চরম মাশুল দিতে হবে জাতিকে। অপরাধমূলক কর্মকাণ্ডে তৎপরতা, উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মতো ঘটনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী যদি দ্রুত সময়ের মধ্যে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে না পারে, তখন এটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন এই বিশ্লেষক। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল রবিবার মধ্যরাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। 2.5 ঘন্টার অভিযানে বহুতল ভবন গার্ডেন সিটির 10ম তলার ফ্ল্যাট থেকে ধরা হয় রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 4 সদস্যকে। 2 শিশুও ছিল তাদের সঙ্গে। এ ঘটনায় মঙ্গলবার রাতে 10 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায়। আরসা সদস্যরা নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারের এই ভবনে কিভাবে ভাড়া নিয়েছিলেন, কিভাবে সেখানে থাকতেন, এ নিয়ে কথা বলেছেন ওই ভবনের দারোয়ান। বুলেটের নাম্বার দেখে মনির আসে, এসে বলছে যে বাসা ভাড়া হবে,
বলে ঠিক আছে, আমরা তো মহিলাই, আমার আব্বা আমার বৃদ্ধ, তারা থাকবে। হুজুর মানুষ দেখে ভাড়া দিছি আমরা, তাদের ভিতরে এরকম শয়তানি, এটা তো আমরা জানতাম না। আশপাশের বাসিন্দাদের মতো চলাফেরা ছিল আরসার সদস্যদের। ধরা পড়ার আগে তা বুঝতেই পারেননি স্থানীয়রা। স্বাভাবিকভাবে যেরকম আমাদের বাংলাদেশে জনগণ আছে বা আমাদের পাড়া প্রতিবেশী আছে, ওদের মতোই বাসা ভাড়া নিছে, আমাদের সাথে স্বাভাবিকভাবে আচরণ করছে। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার 4 জনের মধ্যে 3 জন ভাই বোন, আসমতুল্লাহ, শাহিন আক্তার ও সোনেয়ারা। মিয়ানমারের আরাকান রাজ্যের কাউনিয়াবিল এলাকার বাসিন্দা হলেও থাকতেন উখিয়ার থ্যাংখালি রোহিঙ্গা ক্যাম্পে। অপরজন হাসান আরাকানের খুনকুন এলাকার বাসিন্দা, থাকতেন কুতুপালং ক্যাম্পে। আর আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি সহ আরও 6 জনকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে। দেশকে একটা অস্থিতিশীল করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। তাদের বিরুদ্ধে আপনার 2টা মামলা আছে, একটা আপনাদের এই ময়মনসিংহ কোতোয়ালি থানা হয়েছে, আর একটা আপনার নারায়ণগঞ্জ মামলা আছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের ঘটনার ব্যাপারে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলায় আরসার সদস্যদের কাছ থেকে 30 লাখ টাকা, 12 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা, আরসা আর্মি লেখা 15টি নেম প্লেট, মিলিটারি শার্ট সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ দেখানো হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের কেনাকাটায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় শপিং মলগুলোতে। অন্যান্য সামগ্রীর পাশাপাশি এরই মধ্যে জমে উঠেছে হাত ব্যাগের কেনাকাটাও। ক্রেতাদের কেউ কেউ কিনছেন ডিজাইনার ব্যাগ, কেউ বা বেছে নিচ্ছেন সাধ্যের মধ্যে পছন্দসই ব্যাগ। এমনই দৃশ্য দেখা যায় শপিং মলের দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড ইম্পোর্টেড, সেগুলো হচ্ছে আপনার 4500, মিও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার 2800 করে, এবং হচ্ছে ডিওর হচ্ছে আপনার 3800, যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, এবং হচ্ছে আপনার করছে রিজনেবল প্রাইসে 2150 টাকা, 2200, এমন রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মিডিয়াম সাইজের যে ব্যাগটা, এই নারী ক্রেতারা ওইটাই বেশি পছন্দ করছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের ব্যাগ কিনতে ব্যস্ত নারীরা। ছোট ব্যাগ কেনারই ইচ্ছা আছে, যাতে আমি অনেক কিছু রাখতে পারি, কারণ যে আমার স্পেস দরকার হয়। এবার ঈদে আমি 1000 আর 1500-এর মধ্যে ব্যাগ নিলাম, যেটা আমি র্যান্ডম ইউজ করতে পারি রেগুলারের জন্য। রেঞ্জ কম, এরকম 2-এর ভিতরে এরকম ব্যাগই পছন্দ। গত বছরের তুলনায় এবার প্রাইসটা একটু বেশিই দেখছি আসলে। এবার ঈদে একটা বড় সাইজের টোট ব্যাগ নিলাম। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে প্রিয়জনের জন্য চাই নতুন পোশাক, তাই সাতক্ষীরার সব বিপণী বিতান বেচাকেনা সরগরম। যদিও ক্রেতারা বলছে এবছর পণ্যের দাম গত বছরের তুলনায় অনেক বেশি। যেহেতু ঈদের মার্কেট দামটা তো অন্যান্য বারের চাইতে একটু বেশি মনে হচ্ছে, তবে তুলনামূলক একটু দাম মনে হচ্ছে এবার বেশি। মোটামুটি বাজারে মালের পণ্যের দাম আছে। শহরের ফুটপাতগুলোতেও রয়েছে সমান ভিড়। নিম্নবিত্তের একমাত্র ভরসা এসব মার্কেট থেকেই প্রিয়জনের জন্য সাধ্যমতো পোশাক কিনছেন তারা। ব্যবসায়ীরা বলছেন ঈদের 5 দিন আগে থেকে বাড়তে পারে বেচাকেনা। ইনশাআল্লাহ বেচাকেনা ভালো, কাস্টমারের চাপ প্রচণ্ড। এবছর আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ খুবই ভালো। সাধারণ মানুষ ঈদের কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে জেলা বস্ত্র ব্যবসায়ীদের পক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। যানজট নিরসন সহ নিরাপত্তায় কাজ করবে তারা। 15,000 থেকে আমরা কিছু ভলেন্টিয়ার নিয়োগ করতেছি আমাদের বস্ত্র ব্যবসায়ীর পক্ষ থেকে। তো সেই ভলেন্টিয়াররা বিভিন্নভাবে যানজট নিরসনে তারা কাজ করবে। এদিকে গোপালগঞ্জে বিপণী বিতানগুলোতে মেয়েদের পছন্দের তালিকায় সারারা, গাররা, পাকিস্তানি ও নায়রা ড্রেস, আর ছেলেদের পছন্দের শীর্ষে সিকোয়েন্সের পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট ও প্যান্ট। মেয়ের জন্য কিনেছি, ছেলের জন্য কিনেছি, মার জন্য কাপড় কিনেছি। আমি কেনাকাটা করলাম হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়, প্যান্ট, শার্ট, জুতো টাইপের এ জাতীয় কিছু। আমি আমার ছেলেদের এবং আমার পরিবারের পরিজনকে নিয়ে এবার ইজির শোরুমের সমস্ত পোশাকাদি আমি কিনেছি। সামনে বেচাকেনা আরো বাড়ার আশা বিক্রেতাদের। কিছু সপ্তাহে কাস্টমার ছিল না, এখন দেখা যাচ্ছে আটে গোনা কিছু কাস্টমার ঢুকছে। আর কেনা বেচা আপনার আশা করি সামনে অনেকটা আরো ভালো হবে। নিরাপদ ও স্বস্তির ঈদ বাজার চাইছেন ক্রেতা বিক্রেতা সবাই। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা। তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল, ঘিও ভালো,
মশলা সব নিজে তৈরি করি। হালিমের প্রয়োজনেই বেশি একটা ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়। এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে, ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন চাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরে নেই, এবারও হচ্ছে মাটন রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। এবারের ঈদযাত্রার প্রস্তুতি চলছে এই রুটে। 17টা লঞ্চ ফেরি চলবে, 20টা লঞ্চ চলবে। অনেক ছিনতাই প্রশাসন গ্রেপ্তার করছে। যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চুরি ছিনতাই মামলার সাথে জড়িত থাকা বেশ কয়েকজনকে। একই সাথে প্রশাসনের সঠিক নজরদারি প্রত্যাশা করছেন সবাই। প্রতিবার আমরা আশ্বাস পেয়ে থাকি যে ভাড়া কমানো হবে, ভাড়া বৃদ্ধি পাবে না, ভাড়া স্বাভাবিক থাকবে, কিন্তু এগুলো হয় না। ঈদের সামনে ডাবল টাকা ভাড়া, 500 টাকা 1000, কষ্ট না? ঈদের ভিতর যানজট জানি না হয়, গাড়ি ঘোড়া জানি ভাড়াটা একটু কম হয়। দৌলতদিয়ার 3টি ঘাটে 17টি ফেরি দিয়ে ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন পারাপার করবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতদিয়া ফেরিঘাটে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ রাখতে আমরা ঘাট কেন্দ্রিক 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সেখানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনের কঠোর নজরদারিতে ঈদযাত্রা হোক স্বস্তির, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাদ ও সাধ্যের মধ্যে ঈদে অনেকেরই চাহিদা থাকে স্বর্ণালংকারের। ক্রেতাদের পদচারণায় মুখর থাকে মাদারীপুর শহরের পুরান বাজারের সবচেয়ে বড় স্বর্ণকারপট্টি। কিন্তু এবার চিত্র ভিন্ন। সেখানে কেবলই শুনশান নীরবতা। স্বর্ণালংকারের উচ্চ মূল্যে অধিকাংশ দোকানে ক্রেতার সংকটে ভাটা পড়েছে বিক্রিতে। বিক্রেতারা বলছেন 1 বছরে বিক্রি নেমেছে অর্ধেকেরও অনেক নিচে। পূর্বপুরুষের ব্যবসা টিকিয়ে রাখাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বেচাকেনাই নাই, কোনো কাস্টমার নাই, আমরা বসেই থাকি। একটু ঈদের যে স্বর্ণের দামটা অনেক বেশি, এজন্য তো মনে গ্রাহক খুবই কম। ব্যস্ততা না থাকায় বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন স্বর্ণশিল্পী, শ্রমিক, কর্মচারীরা। অনেকে যাচ্ছেন অন্য পেশায়। বর্তমানে স্বর্ণের দাম বাড়ায় আমাদের কাজকর্ম কমে গেছে। আমাদের যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা চলতেছে। দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ইচ্ছে থাকলেও স্বর্ণের গহনা কিনতে পারছেন না অনেকে। বিকল্প হিসেবে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। স্বর্ণের যে দাম, কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আগে যেমন স্বর্ণের অনেক দাম কম ছিল, এখন একটা টপ কিনেছে তাতেই 10,000 টাকা নিয়ে গেছে। মানুষ কিনতে পারতেছে না, সব ইমিটেড স্বর্ণের দিকে ঝুঁক বাড়তেছে। স্বর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। বিশ্ববাজারে তো দুর্গতি স্বর্ণের বাজার, যার জন্য ক্রেতা কমিয়ে গেছে। ইমিটেশনের উপরই বেশি মানুষটা ঝুঁকছে বেশি। আর আমাদের সরকারের কাছে দাবি যে ভ্যাট ট্যাক্সটা যেন আমাদের একটু কমায়, আর নিরাপত্তা যেন আমাদের একটু জোরদার করে। মাদারীপুরের 5 উপজেলায় 350 স্বর্ণের দোকান রয়েছে। সেখানে কর্মরত রয়েছে 3000-এর বেশি শ্রমিক কর্মচারী। ডিবিসি নিউজ ডেস্ক। বোরো মৌসুমে এখনও বৃষ্টিপাত না হওয়ায় হাওরের কৃষকদের মেশিন নিয়ে এমন ব্যস্ততা। বৃষ্টির পানি নেই, তবে সেচের পানি পেয়ে প্রাণ ফিরেছে ধান গাছে। এ অবস্থা আরও কিছুদিন চলমান থাকলে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের। বৃষ্টি চেয়ে গ্রামের মাঠে বিশেষ মোনাজাত করেছেন অনেকে। ক্ষেতগুলো ফেটে গেছে, এরপরে ধান ক্ষেতগুলা লাল হয়ে গেছে। বিভিন্ন বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, নানাবিধ কারণে এই বছর ফসল হানিরই আশঙ্কা রয়েছে। অন্য বছর তো মেঘ হচ্ছে, এবছর তো মেঘ নাই, তো খরা তো বেশি ক্ষতি করতেছে। এবছর জমিন তো ফাটছে বেশি, তো পানি নাই, গোলা হইতেছে ধান, কোনো চিহ্ন নেই, অবস্থা খারাপ। বৃষ্টি না হলে কিছু ধানে চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখন যদি বৃষ্টিটা না হয়
দুরবস্থায় তো আছে ধানগুলা, এবং যদি খুব বেশি থাকে, রোদ থাকে, তো কিছু চিটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবছর সুনামগঞ্জে প্রায় 4,000 কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পাখির চোখে ত্রিমুখী মহাসড়কের মাঝের গোল চত্বরটি দেখে মনে হতে পারে শিল্পীর নিপুণ তুলিতে আঁকা ক্যানভাস। বর্ণিল নানা রঙে আঁকা আলপনা বসন্ত বেলায় সুবাসিত ফুলের মন কাড়া রূপ জানান দিচ্ছে কেবল বনমালীতেই নয়, ফাল্গুন লেগেছে কংক্রিটের রাজপথেও। সড়ক বিভাগ সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া মোড়ের বাইপাস গোল চত্বর দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন এ পথে চলাচল করেন লাখো মানুষ। স্থানীয়দের অবহেলা ও অসচেতনতায় গোল চত্বরটি পরিণত হয়েছিল আবর্জনার স্তূপে। এমনভাবে নোংরা আবর্জনায় ভরা থাকতো, আসলে এই সাইড দিয়ে যাওয়া যেত না, এমন গন্ধ থাকতো। আগে যে দাসরের কি অবস্থা ছিল ভাই, বাগান করতে সুন্দর লাগতেছে, আমরা খুব উৎফুল্ল। তবে এখন গড়ে ওঠা বাগানের নান্দনিক সৌন্দর্যে পথচারী ও দূর দূরান্তের যাত্রীরা যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনি স্থানীয়দের মাঝেও এসেছে সচেতনতা। এত সুন্দর একটি ফুলের বাগান করার কারণে দাসুরিয়া ট্রাফিক মোড়ে সৌন্দর্য বর্ধন হয়েছে এবং অনেক মানুষ এই ফুলের বাগানটি দেখতে আসতেছে। রোডসান হাইওয়ে যে ফুল বাগানটি এখানে উপহার দিয়েছে, এর জন্য রোডসান হাইওয়েকে আমরা দাসুরিয়া এবং ঈশ্বরদী ভাইয়ের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই। নানা জাতের প্রায় 20,000 ফুলে মহাসড়কের বাগানটি করতে সড়ক বিভাগের খরচ হয়েছে 2 লাখ টাকা। সাধারণের সাড়া পাওয়ায় আগামীতে জেলার প্রতিটি সড়কে ফুলের বাগান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। দাসুরিয়া গোল চত্বরে একসময় ময়লা আবর্জনা থাকতো, সেখানে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করে বিগত 4-5 বছর থেকে আমরা ফুলের বাগান তৈরি করছি। বৈশ্বিক উষ্ণতার এ সময়ে সড়ক অবকাঠামোর পাশে ফুলের বাগান ও সবুজায়নে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।